সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিএনপি এক মাসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেন নাহিদ ইসলাম। সারা দেশে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব। সৈয়দপুরে অসুস্থ হয়ে হাসপাতালে দুলু। শ্রেণীকক্ষ পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা বলেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা জানালেন সচিব। ইরানকে ঘিরে অস্ত্র মজুদের অভিযোগ, চীনের সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিল বেজিং। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা, যুদ্ধবিরতি হামলার হুমকিতে অস্থির পরিস্থিতি। ব্রাজিলের কাছে বড় হারে চাপে আর্জেন্টিনা, বল টেম্পারিং বৈধ করা উচিত, বিতর্কিত মন্তব্য মালানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি মাত্র এক মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তার দাবি, নতুন সরকার শ্রমিকদের ত্যাগ ভুলে গিয়ে নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করেছে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শ্রমিকেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অথচ ক্ষমতায় আসার পর বিএনপি সেই ত্যাগ ভুলে গেছে। তার ভাষায়, ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপি সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। অন্যদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, সারা দেশ জুড়ে চাঁদাবাজদের একটি আনবায়াসড তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর এতে থাকা সব ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। আমরা বর্তমানে বলতে পারি যে আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়। রংপুর বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 দিনের লালমনিরহাট সফরে অংশ নিতে শনিবার সকাল 8টার দিকে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। বিকাল 4:10 তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানিয়েছেন, অসুস্থতার পরপরই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দুলুর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে চিকিৎসকরা আরও কিছু সময় পর্যবেক্ষণ চালাবেন বলে জানা গেছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব। এজন্য শ্রেণীকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে। কারণ আইপিএস দিয়ে যদি হেডমাস্টারের রুমে একটি ফ্যান চলতে পারে, আইপিএস এ কিন্তু ক্যামেরা চার্জ খুব কম লাগে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ব্রডব্যান্ড এক্সপো 2026। আগামী 13 থেকে 15 এপ্রিল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই 3 দিনব্যাপী প্রযুক্তি মেলা। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন, সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন করা হচ্ছে। শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এক্সপো সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরে। সংগঠনের নেতারা জানান, এই এক্সপোতে অংশ নেবে দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, নেটওয়ার্ক সলিউশন কোম্পানি, ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ডিজিটাল অবকাঠামো নির্মাতা সংস্থাগুলো।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আসন্ন বাজেটে সক্ষমতা বৃদ্ধির সাপেক্ষে স্বাস্থ্য খাতে জিডিপির 1.5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্বাস্থ্য খাতে জিডিপির 0.67% বরাদ্দ থাকলেও তার মাত্র 25% ব্যয় করা সম্ভব হয়েছে। সচিবের আশা, সক্ষমতা বাড়াতে পারলে এই ব্যয় 50 থেকে 55% উন্নীত করা যাবে। শনিবার বিশ্ব পার্কিনসন্স দিবস 2026 উপলক্ষে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ এবং সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। % বরাদ্দ করব, সেটা আসে না কেন? তো আমি বললাম যে স্যার, আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি। আমাদের সক্ষমতার বর্তমান লেভেলটি আপনাদের বললে আপনারা একটু হতাশ হবেন। আমাদের বর্তমান যে আজ পর্যন্ত আমাদের বাস্তবায়ন এর হার হলো 25%। তো আমরা আশা করছি গত 9 মাসে যে আমাদের যে সিদ্ধান্তহীনতা ছিল অন্তর্বর্তী সরকারের, সেটা আমরা নির্বাচনের পর আমরা কিছুটা গতি এনেছি। এতে করে আমরা বিশ্বাস করি অর্থ বছরের শেষে হয়তো ইনশাল্লাহ আমরা 55 বা 60% কভার করতে পারবো। তো আমি অর্থমন্ত্রী মহোদয়কে বলেছি, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে। এই আর্থিক চাপের মধ্যেই গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা 40 দিনের যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও শুরু থেকেই তা ছিল ভঙ্গুর। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিতে। তিনি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে ইরানে আবারও হামলা শুরু হবে এবং এর জন্য জাহাজগুলোকে অস্ত্রসজ্জিত করা হচ্ছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র আলোচনার আগে সদিচ্ছার পরীক্ষা হিসেবে দেখছে। একই সঙ্গে তিনি জানান, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত, অর্থাৎ ইরান যদি কোনো বাধা ছাড়া জাহাজ চলাচল নিশ্চিত করে তবেই সম্পদ মুক্তির প্রক্রিয়া এগোবে। এদিকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না যতক্ষণ না লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয় এবং যুক্তরাষ্ট্র তাদের জব্দকৃত সম্পদ মুক্ত করে। সব মিলিয়ে জব্দকৃত সম্পদ, যুদ্ধবিরতি এবং সম্ভাব্য নতুন হামলার হুমকি, এই 3 ইস্যু ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও অস্থিরতার দিকে এগোচ্ছে। মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগে ইরান বিদেশি মিত্রদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র পুনরায় মজুত করছে। গোয়েন্দা সূত্রে 2 কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে ইঙ্গিত রয়েছে চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে, যাতে উৎস শনাক্ত করা কঠিন হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাদের দাবি অনুযায়ী চীন বর্তমানে কাঁধ থেকে ছোড়া বিধ্বংসী মিসাইল ব্যবস্থা সরবরাহের চেষ্টা করছে। এ ধরনের মিসাইল দিয়েই অতীতে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান, যার 2 ক্রুকে উদ্ধারে বড় ধরনের অভিযান চালাতে হয়েছিল মার্কিন বাহিনীকে। সেই অভিযানে যুক্তরাষ্ট্র আরও 2টি পরিবহন বিমান ও 2টি হেলিকপ্টার হারায়। এ বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস সিএনএনকে জানায়, যুদ্ধরত কোনো দেশকে চীনা কখনো অস্ত্র দেয়নি এবং মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য মিথ্যা। দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে এবং যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যমূলকভাবে অন্য দেশের নাম জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। যে কোনো পর্যায়ে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকান অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে সেই উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনাকে 3-0 গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয় সেলেসাও নিশ্চিত করেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-17 বিশ্বকাপের টিকিট। বিপরীতে প্রথম সুযোগ হাতছাড়া করল আর্জেন্টিনা। তবে এই হারের পরও 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের নিচে আছে ভেনেজুয়েলা ও বলিভিয়া এবং পেরু। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল ও বিশ্বকাপ 2 জায়গায় নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার রাত 2টায়। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে, হাতাহাতিতে জড়িয়ে পড়েন 2 দলের ফুটবলাররা।
অন্যদিকে ক্রিকেটে বল টেম্পারিং বহু বছর ধরেই আলোচনার বিষয়। শহীদ আফ্রিদি, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ অনেক তারকাই এই অপরাধে নিষিদ্ধ হয়েছেন। সম্প্রতি পিএসএল-এ ফকর জামানো বল টেম্পারিং এর অভিযোগে 2 ম্যাচ নিষিদ্ধ হন। এমন প্রেক্ষাপটে সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান নতুন বিতর্ক উস্কে দিলেন। তার মতে বল টেম্পারিংকে নিয়ন্ত্রিত শর্তে বৈধ করা উচিত। বিবিসির স্ট্র্যাটেজিক টাইম আউট পডকাস্টে মালান বলেন, বল টেম্পারিং ক্রিকেটে নতুন কিছু নয়। তার ভাষায় বহু বছর ধরে খেলোয়াড়রা বল ঘষে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তিনি মনে করেন বাইরে থেকে কোনো বস্তু ব্যবহার না করে শুধু হাতে বল ঘষে রিভার্স সুইং করানোকে বৈধ করা যেতে পারে, কারণ এটিও এক ধরনের দক্ষতা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।